হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের সোপম স্যার। তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো দেখো অলরেডি কিন্তু আমরা যেটা 500টা এমসিকিউ সিরিজে তোমাদের সেটটা কিন্তু আমরা স্টার্ট করেছিলাম, তার কিন্তু আজকে আমরা সেট নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমাদের সেট নাম্বার 21 হবে। তো এর আগে কিন্তু আমরা 20টা সেট ডিসকাস করে ফেলেছি, যেখানে কিন্তু তোমাদের একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো কিন্তু তোমাদের এনএমজিএনএম 2024 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোয়েশ্চেন, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এবং এই যে সেটগুলো আমরা যেগুলো প্র্যাকটিস করছি, এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তো সেই জন্য কোয়েশ্চেন গুলো ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো। যেগুলো আমরা প্রোভাইড করছি তোমাদেরকে সেটগুলো অবশ্যই করে সেগুলো কিন্তু বারবার রিভাইজ করতে থাকো। তো আমরা তোমাদেরকে বলেছি যে 500টা কিন্তু এমসিকিউ তোমাদেরকে প্রোভাইড করব। তো আজকে কিন্তু আমাদের সেট নাম্বার 21। অলরেডি তোমাদের কিন্তু আমরা অনেকগুলো এমসিকিউ প্রোভাইড করেছি। তো সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং এই ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে তোমরা ফলো করতে থাকো। তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোনো কোয়েরি থেকে কোনো কোয়েশ্চেনই অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই করে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে, ক্লাসের ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অবশ্যই করে জয়েন করতে হবে। সেখানে কিন্তু সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ গুলো তোমাদেরকে কিন্তু প্রোভাইড করা হবে। তো চলো আজকে আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করে নিই, কি কি কোয়েশ্চেন গুলো রয়েছে আমাদের। দেখো আজকে আমাদের সেট নাম্বার 21। তো অলরেডি কিন্তু আমরা 300টা কোয়েশ্চেন ডিসকাস করে ফেলেছি, ঠিক আছে। 20টা সেট আমাদের ডিসকাস করা হয়ে গেছে। অলরেডি আমরা 300টা কোয়েশ্চেন কিন্তু ডিসকাস করে ফেলেছি। আজকে দেখো আমাদের 301 থেকে কিন্তু আমাদের স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলেছে দেখো, চিনির মধ্যে ঘন H2SO4, ঠিক আছে। তার মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে? তাহলে বলছি যে মিশ্রণের রংটা কি হবে। তাহলে চিনির মধ্যে আমরা যদি ঘন H2SO4 বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা যোগ করি, তাহলে তার কি হচ্ছে না, মিশ্রণের বর্ণটা কি হবে বা রংটা কি হবে জানতে চাইছে। বলেছে সাদা, হলুদ, নীল নাকি কালো। তাহলে মনে রাখতে হবে এই যে ঘন H2SO4 এ কি করবে, যদি আমরা চিনির সঙ্গে মিশিয়ে দিই, সেক্ষেত্রে চিনির মধ্যে যে ওয়াটার পার্টটা রয়েছে বা তার যে জলীয় অংশটা রয়েছে সেটাকে কিন্তু সে বের করে নেবে, ঠিক আছে। জলীয় অংশ আমরা জানি যে H2SO4 কিন্তু একটা শুষ্ক কারক বা এটাকে শুকানোর কাজে ব্যবহার করা হচ্ছে, শুষ্ক করার জন্য কোনো কিছু ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে ওর যে জলীয় অংশ সেটাকে কিন্তু বের করে নেবে। তার ফলে কি হচ্ছে না, চিনিটা হচ্ছে কি হবে না, ক্যারামেলাইজড হয়ে যাবে। তারপরে চিনির রংটা কি হয়ে যাবে, কালো, ঠিক আছে। এটা কিন্তু আমরা দেখবো যদি আমরা চিনিকে কি করি না, কোনো প্যানের উপরে দিয়ে কোনো ওয়াটার অ্যাড না করে যদি কিছুক্ষণ আমরা গরম করতে থাকি, তাহলে দেখবো চিনিটা কিন্তু কিছুক্ষণ পরে মেল্ট হয়ে যাবে। এবং আরো যদি আমরা সেটাকে কিছুক্ষণ ধরে তাপ দিতে থাকি, সেক্ষেত্রে আমরা দেখবো সেটা কিন্তু কালো কার্বনে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তার মানে তার যে ওয়াটার পার্টটা থাকছে চিনির মধ্যে, চিনি তো একটা হাইড্রোকার্বন আমরা জানি, ঠিক আছে। তাহলে তার মধ্যে যে ওয়াটার পার্টটা থাকছে সেটা কিন্তু এভাপোরেট হয়ে যাবে এবং শুধু রিমেইনটা কি পড়ে থাকবে না, কার্বনটা পড়ে থাকবে। তাহলে আমরা জানি যে কার্বনের রংটা হচ্ছে কালো, তো তার বর্ণ কিন্তু কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা 302 কি বলবো, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হয়। তাহলে দেখো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলেছে, ঠিক আছে। তার মানে আমরা বলবো যে HCl, এটা কিন্তু যখন গ্যাস থাকছে, ঠিক আছে, এটাকে আমরা শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হচ্ছে। তাহলে অপশনগুলো কি কি রয়েছে দেখো। বলছে CaO, P2O5, ঘন H2SO4, NH4OH। তাহলে রাইট অ্যান্সার কি হবে দেখো, এদের মধ্যে কিন্তু CaO বা P2O5 এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা শুষ্ক কারক পদার্থ, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন সি। তার কারণ কি হয়ে যাচ্ছে দেখো, এই যে আমরা বলছি যে হাইড্রোজেন ক্লোরাইড বা HCl এ কিন্তু CaO বা P2O5 এদের সঙ্গে বিক্রিয়া করে নেয়, ঠিক আছে। CaO বা P2O5 এর সঙ্গে কিন্তু বিক্রিয়া করে নেয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এগুলোকে আর তাকে শুষ্ক করতে ব্যবহার করছি না, আমরা কাকে ব্যবহার করব, ঘন H2SO4 বা কনসেন্ট্রেটেড H2SO4 কে কিন্তু এখানে আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 303। ওকে, বলছে দেখো নিম্নলিখিত কোন ধাতুটি সবচেয়ে ভারী। সবচেয়ে ভারী ধাতু অপশন দেওয়া রয়েছে দেখো, সীসা, ওসমিয়াম, সোনা, পারদ। তাহলে আমরা জেনারেলি জানি কি সীসা বা লেড হচ্ছে ভারী ধাতু, ঠিক আছে। সীসা বা লেড হচ্ছে ভারী ধাতু, কিন্তু এখানে আমাদের বলেছে কি দেখো সবচেয়ে ভারী ধাতু। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি ওসমিয়াম, ঠিক আছে। ওসমিয়াম, এই যে সীসার থেকে কিন্তু ওসমিয়ামটা দ্বিগুণ বেশি ভারী বা তার যে ঘনত্বটা কিন্তু বেশি, ঠিক আছে। সীসার ঘনত্বের চেয়ে ওসমিয়ামের যে ঘনত্ব সেটা কিন্তু দ্বিগুণ। তো সেক্ষেত্রে এই ওসমিয়াম কিন্তু সীসার থেকেও ভারী। আমরা জেনারেলি জানি যে সীসা হচ্ছে ভারী ধাতু,
কিন্তু ওসমিয়াম হচ্ছে সীসার থেকেও ভারী ধাতু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন 304 কি বলছে 304 সাধারণ উষ্ণতায় কোনটি তরল নয়? সাধারণ উষ্ণতায় কোনটি তরল নয়? ঠিক আছে, কোনটা লিকুইড থাকছে না, জেনারেল যেটা আমাদের রুম টেম্পারেচার। ঠিক আছে, বলছে দেখো মেথিলেটেড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, ভিনিগার নাকি ব্লিচিং পাউডার। রাইট অ্যান্সার আমরা জানি যে ব্লিচিং পাউডার, এটা কিন্তু সাধারণ উষ্ণতায় তরল নয়। ঠিক আছে, ব্লিচিং পাউডারে আমরা যদি সংকেতটা দেখি তাহলে দেখবো যে CaOCl2। ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার। আমরা জানি বিভিন্ন কি করা হয়, ব্লিচিং পাউডারকে কিন্তু একটা তোমার বিভিন্ন রকম শ্যাওলা বা এই ধরনের ক্ষেত্রে বা হচ্ছে আমরা কোন রকম কীটনাশকের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় অনেক সময়। এটা কিন্তু মনে রাখতে হবে যে ব্লিচিং পাউডার কিন্তু একটা আমাদের দেখবো যে কোনো কিছুকে কি করতে না ব্লিচ করতে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ব্লিচ করতে কোনো কিছুকে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এর কিন্তু একটা তোমার বিরঞ্জন ধর্ম, মানে কোনো কিছুর রং কিন্তু তুলে দেওয়ার একটা ধর্ম রয়েছে। ঠিক আছে, তো ব্লিচিং পাউডারের সংকেতটা মনে রাখতে হবে CaOCl2। ঠিক আছে, আচ্ছা ভিনিগার আমরা জানি, ভিনিগার কিন্তু একটা অ্যাসিড। ঠিক আছে, CH3COOH। ঠিক আছে, CH3COOH মনে রাখতে হবে ভিনিগার। ভিনিগারের জলীয় দ্রবণ কিন্তু হচ্ছে অ্যাসিডিক, ভিনিগারের জলীয় দ্রবণ অ্যাসিডিক হয় আমরা জানি। আর মেথিলেটেড স্পিরিট এবং রেকটিফাইড স্পিরিট কিন্তু একই ধরনের, শুধুমাত্র মনে রাখতে হবে যেটা মেথিলেটেড স্পিরিট সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে কিন্তু আমাদের দেখবো সেটা কিন্তু একটু দূষিত বা সেটাকে আমরা বলবো কিন্তু বিষাক্ত। ঠিক আছে, সেটা পান করলে কিন্তু আমাদের শরীরে কিন্তু অসুস্থতা দেখা দিতে পারে এবং তার ফলে কি হচ্ছে আমাদের মৃত্যু ঘটতে পারে। আর রেকটিফাইড স্পিরিটে আমরা দেখবো যে 95% অ্যালকোহল রয়েছে। ঠিক আছে, 95% কিন্তু অ্যালকোহল রয়েছে এখানে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি 305 কি বলছে দেখো কোনটির বিরঞ্জন ধর্ম রয়েছে? কোনটির বিরঞ্জন ধর্ম রয়েছে? একটু আগে কিন্তু আমরা বিরঞ্জন ধর্ম নিয়ে ডিসকাস করছিলাম। দেখো বলছে খাদ্য লবণ, ন্যাপথলিন, ব্লিচিং পাউডার নাকি ইউরিয়া। রাইট অ্যান্সার কি হবে? একটু আগে আমি বললাম তোমাদের যে ব্লিচিং পাউডার কিন্তু বিরঞ্জন বা ব্লিচ করার কাজে ব্যবহার করা হচ্ছে, এটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হচ্ছে, এর কিন্তু কি করা হচ্ছে না, এর কিন্তু বিরঞ্জন ধর্ম রয়েছে। ঠিক আছে, খাদ্য লবণ আমরা জানি NaCl বা সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট যেটাকে আমরা বলছি। ঠিক আছে, ইউরিয়া তো আমরা জৈব সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, ওকে ন্যাপথলিন, ন্যাপথলিন আমরা জানি কি হচ্ছে, যেটাকে আমরা কি করছি না জামা কাপড়ের মধ্যে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যাতে কোনো রকম কোনো পোকামাকড় না আসে, সেক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের কিন্তু ন্যাপথলিন। ঠিক আছে, ওকে ন্যাপথলিন যদি আমরা দেখি এটা কিন্তু একটা আমরা এটা দেখো একটা কিন্তু হাইড্রোকার্বন। ঠিক আছে, হাইড্রোকার্বন C10H8, C10H8 হচ্ছে ন্যাপথলিনের কিন্তু আমরা দেখবো যে সংকেত। ওকে চলো, তাহলে ইউরিয়াটা আমরা বললাম কি একটা সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, জৈব সার ইউরিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন 306 কি বলছে দেখো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ আমাদেরকে কিন্তু জানতে চেয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, তাহলে এতে ক্যালসিয়ামের পরিমাণ কত বলছে? 35%, 40%, 45, 30%। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ আমাদেরকে মনে রাখতে হবে 40%। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে ক্যালসিয়াম কিন্তু 40% থাকছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি আমরা। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের দেখবো 307 বলছে কোন যৌগটি জলে অদ্রাব্য? ভালো করে খেয়াল করতে হবে, ইনসলিবল। ঠিক আছে, ইনসলিবল মানে জলের মধ্যে যেটা গুলে যাচ্ছে না। ঠিক আছে, ইনসলিবল বলছে তুঁতে, মেথিলেটেড স্পিরিট, ভিনিগার, ন্যাপথলিন। তাহলে আমরা জানি তুঁতে কিন্তু জলের মধ্যে গুলে যাচ্ছে। ঠিক আছে, ভিনিগার, ভিনিগারও কিন্তু জলের মধ্যে গুলে যাচ্ছে বা সলিবল, মেথিলেটেড স্পিরিটও কিন্তু সলিবল। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু জলের মধ্যে কিন্তু গুলে যাচ্ছে না। আমরা জানি ন্যাপথলিন কি হচ্ছে, কঠিন থেকে সরাসরি কিন্তু কি হয়ে যায়, বাষ্পে। ঠিক আছে, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে ন্যাপথলিন কিন্তু জলীয় দ্রবণ আমরা পাবো না, ন্যাপথলিন কিন্তু কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো 308 কি বলছে আমাদেরকে কোনটি জৈব যৌগ নয়? ঠিক আছে, কোনটি জৈব যৌগ নয়? বলছে দেখো ইউরিয়া, ন্যাপথলিন, খাদ্য লবণ নাকি ভিনিগার। দেখো জৈব যৌগ কোনটা নয়? জৈব যৌগ মানে কি হাইড্রোকার্বন আমরা বলবো। ঠিক আছে, ইউরিয়া আমরা জানি এটা কিন্তু একটা হাইড্রোকার্বন, ইউরিয়া। ঠিক আছে, ন্যাপথলিনও আমরা দেখলাম যে C10H8 হাইড্রোকার্বন। ওকে,
ভিনিগার CH3COOH সেম, ঠিক আছে, এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। দেখো NaCl বা খাদ্য লবণ আমরা যেটাকে বলছি, এইটা কিন্তু কোন রকম আমাদের কিন্তু জৈব যৌগের মধ্যে আসছে না, ঠিক আছে, এই খাদ্য লবণ কিন্তু আমাদের জৈব যৌগের মধ্যে আসছে না। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে আমাদের খাদ্য লবণ বা টেবিল সল্ট NaCl। দেখো 309 আমাদেরকে কি বলছে, কোনটি কার্বন বিহীন যৌগ, ঠিক আছে, তাহলে বলছে কোনটি কার্বন বিহীন, তার মানে এমন একটা যৌগ আমাদেরকে দেখতে হবে যার মধ্যে কিন্তু কার্বন থাকছে না। ওকে, তো ভালো করে দেখো তাহলে কি রয়েছে, ন্যাপথলিন রয়েছে, ইউরিয়া রয়েছে, কাপড় কাচার সোডা রয়েছে এবং তুতে রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে দেখো আমাদের এখানে কোনটি কার্বন বিহীন যৌগ। তাহলে কার্বন বিহীন মানে কি, যাদের মধ্যে দেখতে হবে কার্বন কিন্তু থাকছে না, ঠিক আছে, কার্বন থাকছে না, তো দেখে নেবো। তাহলে কি বলছে, কার্বন বিহীন যৌগ মানে কি, যার মধ্যে কার্বন কিন্তু থাকছে না। তাহলে অপশন এ বলেছে দেখো ন্যাপথলিন, অপশন বি বলেছে দেখো কাপড় কাচার সোডা, অপশন সি বলছে ইউরিয়া এবং অপশন ডি বলছে কি তুতে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, কার মধ্যে কার্বনটা কিন্তু থাকছে না। তাহলে আমরা দেখবো যে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে কি তুতে, তুতের মধ্যে কিন্তু কার্বন থাকছে না। তাহলে দেখো ন্যাপথলিন আমরা দেখলাম, ন্যাপথলিনের কিন্তু ফর্মুলা দেওয়া রয়েছে আমাদের এখানে। ন্যাপথলিন আমরা বলছিলাম যে সরি C10, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। তাহলে ইউরিয়া তো আমরা জানি ইউরিয়া এমনিতেই জৈব যৌগ, তার মানে এটা কিন্তু হাইড্রোকার্বন, ইউরিয়া কিন্তু জৈব যৌগ এবং ইউরিয়া কিন্তু হাইড্রোকার্বনের মধ্যে আসছে। তাহলে ইউরিয়া কিন্তু একটা আমাদের কার্বন যুক্ত যৌগ হবে। কাপড় কাচার সোডা, কাপড় কাচার সোডা কি হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, কাপড় কাচার সোডা। তাহলে Na2CO3 দেখো এখানে কিন্তু কার্বন রয়েছে, কিন্তু আমরা যদি দেখি যে তুতে, ঠিক আছে, CuSO4, ঠিক আছে, CuSO4, তাহলে দেখবো যে এর মধ্যে কিন্তু কোন রকম কোনো কার্বন থাকছে না, তুতের মধ্যে কিন্তু কোন রকম কোনো কার্বন কিন্তু থাকছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তুতে হয়ে যাচ্ছে কি আমাদের একটা কার্বন বিহীন কিন্তু যৌগ। নেক্সট 310 কি বলছে, কোনটির জলীয় দ্রবণ আম্লিক, কোনটির জলীয় দ্রবণ আম্লিক, অ্যাসিডিক, আম্লিক মানে হচ্ছে কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে, ঠিক আছে, অ্যাসিডিক। ওকে, তাহলে অ্যাসিডিক মানে আমরা দেখবো যে অ্যাসিডিক কে হচ্ছে যার পিএইচটা কি হচ্ছে 7 এর থেকে কম হচ্ছে, পিএইচটা যার 7 এর থেকে কম হচ্ছে তাকে আমরা অ্যাসিডিক বলবো। পিএইচ স্কেলে 7 মানে কি, সেটা হচ্ছে পশম, তার থেকে বেশি মানে হচ্ছে সেটা হচ্ছে বেসিক এবং তার থেকে কম হচ্ছে সেটা অ্যাসিডিক বা আম্লিক। তাহলে দেখো বলেছে ইউরিয়া, ভিনিগার, সাবান নাকি খাদ্য লবণ। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ভিনিগার। ভিনিগারের জলীয় দ্রবণ হচ্ছে গিয়ে কি অ্যাসিডিক, ঠিক আছে, ভিনিগার CH3COOH ভিনিগার, ঠিক আছে, এই ভিনিগারের জলীয় দ্রবণ হয়ে যাচ্ছে কি, ভিনিগারের জলীয় দ্রবণ কিন্তু হয়ে যাচ্ছে আম্লিক। তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল অপশন বি। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেনই বলছে দেখো, বলছে নিচের কোনটি ক্ষারীয় নয়, নিচের কোনটি ক্ষারীয় নয় বলেছে, ঠিক আছে, কোনটা বেসিক নয়, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এবং সালফার। রাইট অ্যান্সার কোনটা বলেছে আমাদের ক্ষারীয় নয় বলেছে, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এবং সালফার। তাহলে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সালফার। সালফার কিন্তু এখানে আমাদের দেখবো যে এগুলো কিন্তু ক্ষারীয় নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে আসছে দেখো 312 কি বলছে, কোনটি সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সার হিসেবে জৈব সার বা হচ্ছে সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, আমরা দেখবো যে রাসায়নিক সার হিসেবে সেটাকে ব্যবহার করা হচ্ছে। তাহলে রাইট অ্যান্সার ন্যাপথলিন, ব্লিচিং পাউডার, ইউরিয়া আর হচ্ছে আমাদের রেকটিফাইড স্পিরিট। তাহলে রাইট অ্যান্সার কি হবে, আমরা জানি ইউরিয়াকে আমরা কি করছি সার হিসেবে, রাসায়নিক সার হিসেবে আমরা ইউরিয়া ব্যবহার করছি জমিতে, ঠিক আছে, রাসায়নিক সার হিসেবে আমরা ইউরিয়া ব্যবহার করছি জমিতে। তাহলে এই ইউরিয়াকে কিন্তু সার হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো 313, জলের সঙ্গে বিক্রিয়া করে না এমন ধাতু হচ্ছে, জলের সঙ্গে বিক্রিয়া করছে না এমন ধাতু, সোডিয়াম, ক্যালসিয়াম, প্লাটিনাম, লোহা। তাহলে জলের সঙ্গে বিক্রিয়া করে না কে, আমরা দেখবো যে সোডিয়াম কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করছে, ঠিক আছে, সোডিয়াম কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করছে। ক্যালসিয়াম আমরা দেখবো যেটা চুন আমরা বলছি, সেই পাথুরে চুন, ঠিক আছে, কুইক লাইম, সেটা কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করছে। ওকে, এবারে দেখবো আমরা লোহাও কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করছে, জলের সংস্পর্শে এসে লোহার মধ্যে মরচে পড়ছে আমরা দেখলাম, ঠিক আছে। তা কিন্তু আমরা যদি দেখি যে প্লাটিনাম এ কিন্তু কোনোভাবেই কি করছে না, এ কিন্তু কোনোভাবেই জলের সঙ্গে বিক্রিয়া করছে না, ঠিক আছে, প্লাটিনাম কিন্তু কোনোভাবেই জলের সঙ্গে বিক্রিয়া করছে না। তাহলে রাইট অ্যান্সার আমাদের অপশন সি হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো 314 বলছে
ডুরালুমিনে কোনটি থাকে না? ডুরালুমিনে কোনটি থাকে না? তাহলে আমাদেরকে জানতে হবে যে ডুরালুমিন জিনিসটা কি। ডুরালুমিন হচ্ছে একটা অ্যালয় বা সংকর ধাতু। ডুরালুমিন হচ্ছে একটা অ্যালয় বা সংকর ধাতু। তার মানে কোন কোন ধাতুর অ্যালয় এটা, কোন কোন ধাতু এর মধ্যে থাকছে? মনে রাখতে হবে ডুরালুমিনে কিন্তু অ্যালুমিনিয়াম, কপার এবং ম্যাগনেসিয়াম তিনটেই থাকছে। তাহলে এখানে আমাদেরকে বলেছে না থাকে না কে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে নিকেল। নিকেল কিন্তু ডুরালুমিনের মধ্যে থাকছে না। ডুরালুমিন তাহলে মনে রাখতে হবে ডুরালুমিন হচ্ছে একটা অ্যালয় বা একটা সংকর ধাতু। এই সংকর ধাতুগুলো কি হচ্ছে, দুটো বা তার বেশি কিন্তু ধাতু নিয়ে কিন্তু একসঙ্গে আমরা অ্যালয় তৈরি করছি। তাহলে এখানে আমাদেরকে না বলেছে কোনটা থাকছে না, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে নিকেল কিন্তু ডুরালুমিনের মধ্যে কোনোভাবেই থাকছে না। এই ডুরালুমিনের প্রধান উপাদান কি? ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, আর হচ্ছে আমরা দেখবো যে আমাদের কপার বা হচ্ছে আমাদের তামা। ঠিক আছে, তাহলে এই অ্যালুমিনিয়াম আর কপার কত করে থাকছে আমরা দেখবো। এই অ্যালুমিনিয়াম থাকছে কিন্তু মোটামুটি এইটা কিন্তু 95% থাকছে অ্যালুমিনিয়াম। কপার থাকছে কত? কপার থাকছে 4%। আর আমরা দেখবো এমজি যেটা, এটা কত থাকছে? এটা থাকছে মোটামুটি 0.51%। ঠিক আছে, মানে খুব কম পরিমাণে থাকে, খুব কম পরিমাণে থাকে। ঠিক আছে, খুব কম পরিমাণে থাকছে। কিন্তু প্রধান দুটো উপাদান আমরা দেখবো যে অ্যালুমিনিয়াম এবং কিন্তু আমরা দেখবো কি হচ্ছে না কপার। অ্যালুমিনিয়াম এবং কপার হচ্ছে প্রধান দুটো উপাদান ডুরালুমিনের। ঠিক আছে, এর মধ্যে নিকেল থাকছে না। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট, কি বলছে আমাদেরকে স্টেইনলেস স্টিলের উপাদান কি কি? স্টেইনলেস স্টিল যেটাকে আমরা বলছি কলঙ্কহীন ইস্পাত, তার মানে যার মধ্যে কোনো সময় কিন্তু মরচে পড়বে না। ঠিক আছে, এমনি লোহাতে আমরা জানি যে মরচে পড়ে যাচ্ছে সেটা জলের সংস্পর্শে এলে, ঠিক আছে, ময়েশ্চার এলে কিন্তু সেখানে কি হচ্ছে না, সেখানে মরচে পড়ে যাচ্ছে। কিন্তু স্টেইনলেস স্টিল কি হচ্ছে না, স্টেইনলেস স্টিল কিন্তু একটা অ্যালয়। স্টেইনলেস স্টিলে কি করা হচ্ছে না, লোহার সঙ্গে আরো কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে যাতে কিনা সেখানে কোন রকম কোনো মরচে পড়ছে না। ঠিক আছে, সবসময় সেটা কিন্তু চকচকে থাকছে, তো সেই জন্য তাকে কলঙ্কহীন ইস্পাত বলা হচ্ছে। যাই হোক, তো স্টেইনলেস স্টিলের উপাদান কি কি নিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমরা দেখবো যে ফেরাস আর ক্রোমিয়াম। ঠিক আছে, ফেরাস আর ক্রোমিয়াম নিয়ে কিন্তু এটাকে স্টেইনলেস স্টিলটাকে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, ফেরাস আর ক্রোমিয়াম নিয়ে কিন্তু এই স্টেইনলেস স্টিলটাকে আমরা তৈরি করছি। তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে কি অপশন বি। রাইট অ্যান্সার কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, তো চলো তাহলে আজকে সেটটা এই পর্যন্তই। ঠিক আছে, তো এখানে কিন্তু প্রত্যেকটা সেটের মতো তোমরা কি পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অ্যান্সার কি প্রত্যেকটা সেটের মধ্যেই থাকছে এবং এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো অবশ্যই করে খুব কেয়ারফুলি কিন্তু প্র্যাকটিস করতে থাকো। এক্সাম কিন্তু তোমাদের সামনে এগিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা যে 500টা এমসিকিউ সিরিজ স্টার্ট করেছিলাম, তো সেই সিরিজটা কিন্তু চলছে। তো 500টা এমসিকিউ মানে কিন্তু খুব একটা কম নয়। প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে রিভাইজ করো, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু তোমাদের এক্সামে তোমরা কমন পেয়ে যাবে কোয়েশ্চেনগুলো। এর মধ্যে থেকেই কিন্তু তোমরা এক্সাম কিন্তু খুব ভালোভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে এবং সেক্ষেত্রে এক্সাম হলে গিয়ে কিন্তু তোমাদের কোনো রকম কোনো হেডেক হবে না। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কি দেওয়া রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তো একই রকম ভাবে আমি বলে রাখি, যারা যারা ক্লাসগুলো করছো বা যারা যারা ক্লাসগুলো দেখছো, অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলোর ফ্রি পিডিএফস পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই করে তোমরা জয়েন করবে। সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো হচ্ছে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্সের যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু তোমাদের পিডিএফস গুলো কিন্তু সেই গ্রুপে তোমরা প্রোভাইড করা হবে তোমাদেরকে, তোমরা সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, ক্লাস যারা যারা করছো যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা যারা এএনএম জিএনএম 2024 কে টার্গেট করছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের অন্য কোনো টপিকের উপর ক্লাসের প্রয়োজন কিনা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের ক্লাস কিছু প্রোভাইড করার চেষ্টা করব। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।